দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিশ্বাস সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা। পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা দুর্বলতা ও অতিরিক্ত হাত বদলকে দায়ী করছে বিপণন অধিদপ্তর। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ৩০০-র পরিবর্তে হবে ২০০ নম্বরে। বেসরকারিতে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধের সুবিধা। শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ দাবি কর্তৃপক্ষের। তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। প্রায় ২ বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। চিন্ময়কে গ্রেফতার ও আইনজীবী হত্যার পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানের সরকার। এ ঘটনায় এই পর্যন্ত ৩টি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত ৩৩ জন। আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট বলেছেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইসকনে ভর করেছে, নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। এদিকে আইনজীবী আলিফ হত্যা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় মানববন্ধন করেছে আইনজীবী অধিকার পরিষদ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলিফ হত্যার বিচারের দাবিও জানান তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোনো সংগঠন নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হচ্ছে। বলা হয়েছে যে বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে 2 উপদেষ্টা ব্রিফিংয়ে এলে স্বাভাবিকভাবে ওঠে ইসকন প্রসঙ্গ। সব স্টেকহোল্ডারদের সাথে বসা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে 2 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলম জানান সরকারের অবস্থান সম্পর্কে। এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছে। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন রিজওয়ানা হাসান। বিক্ষোভ না করার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এছাড়া 2 সমন্বয়কের গাড়ি বহরে ট্রাকের ধাক্কার বিষয়টি সরকার হালকাভাবে নিচ্ছে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে হওয়া সিদ্ধান্তগুলো ব্রিফিংয়ে তুলে ধরেন 2 উপদেষ্টা। জানান, সরওয়ার্দী উদ্যান এলাকাতে রেখেই সংস্কার হবে শাহবাগ থানার। থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া যায় 2 সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা
জানাবো। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ইসকন ইস্যুতে পরিকল্পিতভাবে বিভাজন তৈরির পাঁয়তারা চলছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা করছে পতিত স্বৈরাচারীরা। এদিকে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায়ের পর এবার সবাইকে নিয়ে দেশ গড়ার পালা। এবার আলোচনায় ইসকন ইস্যু। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসছে নানা শঙ্কার কথা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোসরদের নিয়ে এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ইসকন ইস্যুতে বিভাজন তৈরি করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সবাইকে সতর্ক থেকে ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার চেষ্টা প্রতিহতের তাগিদ দেন মির্জা ফখরুল। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এদিকে নোয়াবের মত বিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, নৈরাজ্য সৃষ্টি করে হঠকারী কর্মকাণ্ড করলে দেশ আবারও সংকটে পড়বে। পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ই আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এদিন বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশবিরোধী কার্যক্রমে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। দেশ আমাদের সবার, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে দেশের সকল ছাত্র সংগঠন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ছাত্র নেতারা। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সব ছাত্র সংগঠন নিয়ে এক মত বিনিময় সভা করে শিবির। সেখানে অংশ নেয় 34টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। সভায় ছাত্র সংগঠনগুলোর ঐক্য ধরে রাখার ব্যাপারে শিবিরের আহ্বানে একমত হন সবাই। ছাত্রনেতারা বলেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে ছাত্রলীগ তাদের দোসরদের দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে ছাত্রদের মধ্যে বিভেদ ছড়াতে অপচেষ্টা করছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে সহাবস্থানের আহ্বান জানান তারা।
সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, সব ভেদাভেদ ভুলে বিপ্লবের চেতনাকে ধারণ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সকল ছাত্র সংগঠন এক হয়ে কাজ করবে। এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই, যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে, বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। ভারতের রাজ্যসভা অধিবেশনে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের দায়িত্ব। সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। लोकसभेचा सदस्य म्हणून निवडून आलो असल्याने অবশেষে সহজ রাস্তায় হাঁটল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোতে সহায়তার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়েছেন তারা। এতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে 6 ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আহসান এইচ মনসুরের প্রত্যাশা, টাকা ছাপানো হলেও মূল্যস্ফীতি বাড়বে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর। তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি। টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দিলেন। রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান, যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্রীয় ব্যাংক, এতে করে বাড়বে না মূল্যস্ফীতি। এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব। আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেটাই রাখবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত। সোমবার ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। এর আগে রবিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে দেবে অর্থনীতি সংক্রান্ত শ্বেতপত্র কমিটি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, ব্যাংক ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পেয়েছেন তারা। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে যত্রতত্র অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, দরপত্র নিয়ন্ত্রণ কিংবা দরপত্র ছাড়াই প্রকল্পের অনুমোদন, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, আরও আছে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণ। গেল 15 বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্পের নামে বেপরোয়া দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত নির্ণয় ও পরিস্থিতি পরিমাপে গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পক্ষের সাথে 3 মাস আলাপ আলোচনা, তথ্যপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে ওই কমিটি। বৃহস্পতিবার পল্টনে ইআরএফ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, 1 ডিসেম্বর তারা সরকারের হাতে প্রতিবেদন তুলে দেবেন। রবিবার
দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। এ সময় এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। আগামী 6 মাসের জন্য করণীয় ঠিক করতে সরকারকে একটি কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। তবে চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীদের অন্তত 3 মাস অপেক্ষা করতে হবে। সংবাদ সম্মেলন করে গ্রাহকদের এভাবেই আশ্বস্ত করলেন ব্যাংকের চেয়ারম্যান। শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণ ভারে ডুবে আছে ন্যাশনাল ব্যাংক। এখানে গচ্ছিত টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। বাস্তবতা স্বীকার করে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান জানালেন, চাহিদা মতো আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। তবে গ্রাহক আস্থা বাড়াতে আর কোনো অনিয়মে না জড়ানোরও প্রতিশ্রুতি দেন। যাতে করে আমাদের বৈদেশিক বাণিজ্য বাড়ে, যাতে করে আমাদের বৈদেশিক লিমিটেড এই খাতে আমাদের ব্যবসাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের যেই দৈনন্দিন যে টাকাটা আমাদের কাছে গ্রাহক চাচ্ছে উইথড্র করার জন্য, সেখান থেকে আমরা মোটামুটি একটা স্বস্তির পর্যায়ে আসতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী 1 বা 2 মাসের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির জন্য স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনাকে দায়ী করেন ব্যাংক চেয়ারম্যান। বলেন, পুঁজিবাজারের ভঙ্গুর দশা নাজুক করে ফেলেছে ব্যাংকগুলোকে। ব্যাংক যখন শর্ট টার্ম সঞ্চয় বা জমা করে আর যখন লং টার্ম লোন দেয়, সেটা কিন্তু অলওয়েজ যে কোনো দেশে ব্যাংকের জন্য একটা সমস্যা। অন্যান্য দেশে যেটা হচ্ছে, এই লং টার্ম লোনটা বা পুঁজি বিনিয়োগটা নেই পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজার অবস্থা আমি কিছু বলতে জানি, আপনারা সবাই জানেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। এগুলো আমাদের সময় নিবে। এই সম্পত্তিগুলো যদি আমরা মাত্র 10 থেকে 20% আমরা রিকভার করতে পারি, তাহলেও আমাদের যেই আমাদের ব্যাংকের অবস্থা এটা অনেক ঘুরে দাঁড়াবে। আমাদের লোনগুলো ক্লাসিফাইড লোন আছে বা যাদের আমাদের যেসবগুলো আমাদের আদার সোর্সের লোনগুলো যেগুলো আছে, সেগুলো কি করে আমরা রিকভারি করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 900 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। আদায়ের পথে আছে আরও 400 কোটি টাকা। আমানতকারীর আমানত রক্ষা করা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সরকারের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়ে ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 66%-রও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ প্রায় 30টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেট কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর তো আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেইনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার 300 নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে 200 নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিক্ষক ঘাটতি যেন না হয় সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা 3 ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে 200 নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে 100। এসএসসি এবং এইচএসসি মিলে 100 নাম্বার এবং স্টুডেন্টরা আরও 100 নম্বরে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ইমপ্রুভমেন্ট ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন, প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপরে গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে থাকা দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ঐতিহ্যকে নষ্ট করতে ভারত চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক 7 নভেম্বর 1975 জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশি নাগরিক, তার বিচার করবেন আদালত। সেটি নিয়ে ভারতের এত আগ্রহ কেন, এমন প্রশ্ন তোলেন রিজভী। আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি। আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লককে ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে, তাকে রক্ষা করার জন্য, তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের এক কনভেনশন সেন্টারে কলাবাগান থানা প্রতিনিধি কমিটির পরিচিত সভায় কথা বলেন তিনি। বলেন, চলমান অস্থিতিশীলে দেশের সকল রাজনৈতিক দলকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। সেই সঙ্গে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলের ঐক্যের কোনো বিকল্প নেই। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের যে সকল নেতা নির্বিচারে গুলি চালিয়েছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে।
দেশে নিজ বাড়িতে নারীর প্রতি সহিংসতার হার বেড়েছে 9%, আর ধর্ষণের ঘটনার ভুক্তভোগীদের মধ্যে প্রতি 5 জনের 3 জনই শিশু। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন, মামলার নথি ও উন্নয়ন সংস্থার গবেষণার বরাত দিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছে মানুষের জন্য ফাউন্ডেশন। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এমন অবস্থার জন্য দায়ী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে 28 নভেম্বর রাজধানীর মিরপুরে আয়োজিত একটি সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, শুধু ধর্ষণ নয়, গত 9 বছরে ঘরের অভ্যন্তরে নারীর প্রতি সহিংসতার হারও বেড়েছে। সহিংসতার হার 9% বেড়ে দাঁড়িয়েছে 89%। এছাড়াও গবেষণা বলছে, কর্মক্ষেত্রে প্রতি 4 জনে 1 জন নারী নিজেদের অনিরাপদ বোধ করেন। নারী ও শিশুর প্রতি নির্যাতনকে সভ্যতার নিকৃষ্টতম অপরাধ হিসেবে চিহ্নিত করছেন অধিকার কর্মীরা। 4787 জন ধর্ষণের শিকার হয়েছে এবং এর মধ্যে মানে প্রতি 5 জনের মধ্যে 3 জনই হচ্ছে এখানে চিলড্রেন, তার মানে তারা বয়স 18-র নিচে। তো এটা তো খুবই অ্যালার্মিং। মানুষের বর্বরতা যে কোন জায়গায় যাইতে পারে এটার একটা চরম একটা এক্সাম্পল, এরকম আর কোনো উদাহরণ হয় না। নারীর প্রতি সহিংসতা রুখতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। যারা আইনে আশ্রয় লাভ করতে পারে না, নানাবিধ আর্থসামাজিক এবং সংকটের কারণে বিচারের প্রার্থী হতে পারে না, তারা যেমন আইনগত সহায়তা পেতে পারে। পাশাপাশি যারা পারিবারিক সহিংসতার শিকার নারী, যারা এসিড সন্ত্রাসের শিকার নারী, মানব পাচারের শিকার নারী, শারীরিকভাবে মানসিকভাবে এবং যৌন শিকার নারী, উনি কিন্তু আমাদের কাছে চলতি বছরের 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এই উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সক্ষমতার বিকাশ ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাবী তরুণ প্রজন্ম গড়তে আয়োজিত প্রতিযোগিতা ব্যাটল অফ মাইন্ডসের 21তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস টিম পার্ডন আস কামিং থ্রু। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ টিম সিটসিং এবং সেকেন্ড রানার আপ হয়েছে টিম নিউরনস। এবার ব্যাটল অফ মাইন্ডসে 70টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 3700-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে 25টি দেশের বিজয়ী দলের সঙ্গে প্রতিযোগিতা করবে। সেখানে বিজয়ীরা তাদের ধারণা বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে 50,000 ব্রিটিশ পাউন্ড পাবে। তরুণদের প্রতিভা বিকাশে 2004 সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্য সেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন নিয়ে এলো দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম সুখী অ্যাপ। স্বাস্থ্যসেবার প্রথম সমাধান স্লোগানকে সামনে রেখেই যাত্রা শুরু করলো এই অ্যাপটি। বৃহস্পতিবার সকালে মিরপুরের টেলিকম ভবনে এই অ্যাপের উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান। গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডাক্তার আহমেদ আরমান সিদ্দিকী সহ অন্যান্যরা। দেশের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সুখী প্রতিশ্রুতিবদ্ধ। ঘরে বসে দেশের সেরা চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে একই অ্যাপ থেকেই। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে সহজে ও সাশ্রয়ী মূল্য প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেয়াই সুখীর মূল লক্ষ্য। সেবা পেতে গুগল প্লে স্টোর বা অ্যাপ থেকে সুখী অ্যাপটি ডাউনলোড করতে হবে। এছাড়া সুখী ওয়েবসাইট বা 10657 নম্বরে কল করেও সেবা নেওয়া যাবে। মেয়র পলাতক থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইল পৌরসভার কার্যক্রম। প্রয়োজনীয় সেবা না পাওয়ায় বিপাকে পৌরবাসী। তবে মেয়র না থাকলেও সেবা প্রদানে কোনো সমস্যা নেই বলে দাবি দায়িত্বরত প্রশাসকের। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। চেয়ারম্যান সার্টিফিকেট সাইন করানোর জন্য আজকে 3 দিন তাকে পাচ্ছি না। এটা যদি ভোগান্তি না হয় তাহলে তার কিছু না। কার কাছে যাব, কোথায় যাব, এই ধরনের কিছুই বুঝতে পারতাছি না, কোনো সাহায্যই পাইতাছি না। দিনের পর দিন ঘুরেও মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা। কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এরপর মেয়রের সই লাগে এমন সব কাজ বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হানকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়, কিন্তু এতেও কাটেনি সংকট। এখনো সময় মতো মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ কোনো সেবাই। প্রায় 1 মাস ধরে ঘুরতেছি আমি, জন্ম নিবন্ধন এখন কাউন্সিলর না থাকাতে এত সমস্যা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ নাই, স্বাক্ষর দিতে পারে না। সাধারণ যারা টেবিল চেয়ারে আছে তারা শুধু নিয়ম মাফিক আছে। জনভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার কাউন্সিলররা বলছেন, মেয়র না থাকায় তারাও নিজেদের ওয়ার্ডের জনগণকে সেবা দিতে পারছেন না। এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু আমাদের এলাকার কাউকে চিনতে পারে না, এই জন্য তারা ওই শনাক্ত করতে পারতেছে না। এমনভাবে সেবা দিচ্ছি যে জনগণ পৌরসভা পর্যন্ত তাদের জরুরি কাজ ছাড়া আসতে হয় নাই। আমরা তো এই দায়িত্ব নিয়েই ছিলাম, আমরা মানুষের সেবা দিব এটা নিয়েই বসে থাকতাম দিনরাত 24 ঘন্টা। এ বিষয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তার দাবি সব সেবাই দেয়া হচ্ছে। ইন্টারভিউতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার, সব সেবাই তো আমাদের চলমান আছে, কোনো সেবাই বন্ধ নেই। আমাদের সেবা চলমান আছে, এখন আপাতত আমরা ভিডিও সাক্ষাৎকার দিতে পারছি না। ধন্যবাদ। টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের বেসিক শিল্পনগরী। তাই প্রতিষ্ঠা 37 বছর পরও পড়ে আছে অনেক প্লট। এমনকি বরাদ্দ দেওয়া প্লটগুলোর কোনোটাতে রয়েছে উৎপাদন বন্ধ, কোনোটা চলছে ধুঁকে ধুঁকে। তবে কর্তৃপক্ষের দাবি সমস্যা সমাধানে তৎপর রয়েছেন তারা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য এবং শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ফাঁকা পড়ে আছে শিল্প প্লটগুলো। কোনো ইউনিটে কারখানা গড়ে তোলা হলেও বন্ধ রয়েছে উৎপাদন। ভাঙাচোরা রাস্তার দুই পাশ যেন পরিণত হয়েছে জঙ্গলে। কিশোরগঞ্জ বেসিক শিল্পনগরীর বর্তমান অবস্থা এমনই। অথচ দারিদ্র্যমুক্ত কিশোরগঞ্জের স্বপ্ন পূরণে 37 বছর আগে গড়ে তোলা হয়েছে এই বেসিক শিল্পনগরী। শিল্পনগরীটির 150টি প্লটের মধ্যে বর্তমানে চালু আছে 90টি, খালি পড়ে আছে 10টি। বরাদ্দ দেওয়া প্লটের 25টি এখনও নির্মাণাধীন, আর নির্মাণ কাজ শুরুই হয়নি 13টির। সব মিলিয়ে 65টি শিল্প ইউনিটের মধ্যে উৎপাদনে রয়েছে 34টি। বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি থাকার কারণে অনেক সময় আমাদের শিপমেন্টের একটা পেস লেগে যায়। রাস্তাঘাট তেমন ডেভেলপমেন্ট না, পানির তেমন সুযোগ সুবিধা নাই। অনেক কোম্পানি গ্যাসের কারণে শুরু করতে এখনো পর্যন্ত পারে না, কিন্তু আমাদের আগে প্লট ছিল তাদের। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা সংকটে শিল্পনগরীতে কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন তারা। বিদ্যুতের ক্যাপাসিটি বাড়াইতে গেলে আমার এখানে 20 লাখ টাকা 25 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এটা একটা সমস্যা। বা বিদ্যুৎ সময় মতো আমরা পাচ্ছি না, যেমন প্রতিদিন আমাদের বিদ্যুৎ থাকছে না ঠিকভাবে। গ্যাসের জন্য আমি যেটা বললাম, আমি বিগত 12 বছর যাবত আমরা প্রোডাকশন বাড়াতে পারছি না। আমার ফ্যাক্টরিতে আমি লাকড়ি দিয়ে উৎপাদন কার্যক্রম চালাচ্ছি। আপনি দেখেছেন কিছু কিছু জায়গায় ধোয়ার জন্য সমস্যা হচ্ছে। এই অবস্থায় বন্ধ শিল্প ইউনিটগুলো চালুর পাশাপাশি নির্মাণ কাজ শুরু না করা শিল্প ইউনিটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন বিসিকের এই কর্মকর্তা। দীর্ঘদিন নির্মাণ কাজ না করার জন্য আমরা 8টিকে বাতিল করার জন্য পরবর্তী এলইসি মিটিংয়ে তুলব। তবে গ্যাসের সংযোগ আছে, তবে কিছুটা চাপ কম থাকায় অনেক নতুন নতুন উদ্যোক্তারা তারা আগ্রহী হচ্ছে না। 1987 সালের 11 জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় প্রায় 21 একর জমিতে প্রতিষ্ঠিত হয় বেসিক শিল্পনগরী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। পুনর্নির্মাণের 4 বছরের মধ্যে আবারও বেহাল দশা গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কের। খানাখন্দ ও কার্পেটিং উঠে গিয়ে চলাচল অনুপযোগী রাস্তাগুলো, এমনকি প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে নতুন বরাদ্দ আসলে সংস্কারেরও আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এইচএম মানিকার ছবিতে জয়ন্ত শ্রীলালের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2018, 2019 ও 2019-2020 অর্থবছরে গোপালগঞ্জ পৌর এলাকায় প্রায় সব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হয়। 4 বছরের মধ্যেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ সড়কগুলোতে প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পৌরবাসী। বৃষ্টি হলে পানি জমে আমাদের অনেক সমস্যা হয় চলাচলে। অনেক সময় মোটরসাইকেল পড়ে যায় বা রিক্সা থেকে অনেক প্যাসেঞ্জার পড়ে যেতে দেখে। রুগী আসা যাওয়ার সময় তাদের খুব বিভ্রান্তিকর সৃষ্টি হয়। রাস্তার বিরুদ্ধে কোনোভাবে চলা যায় না। কিছুদিন পরে রাস্তা ঠিক করে কিছুদিন পরে সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়।
আমরা কি জিনিস দিয়ে বানাচ্ছি জিনিসটা? রাস্তার খারাপের কারণে মনে করেন এই বেয়ারিং ভেঙে যায়, চাকা টাল হয়ে যায়, অনেক সময় যাত্রী ফড়িয়েও যায় জাকির কারণে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পৌরসভার বাজেট দিয়ে সড়কগুলো মেরামত সম্ভব নয়, নতুন করে বরাদ্দ আসলেই কেবল সংস্কার সম্ভব। আমাদের যে তহবিল আছে সেটা খুবই সামান্য। এই তহবিল দিয়ে শহর এলাকার রাস্তাঘাটগুলোর উন্নয়ন বা মেরামত করা সম্ভব নয়। এখানে পর্যাপ্ত বরাদ্দ দরকার, তাহলে কেবলমাত্র সম্ভব পৌর এলাকার মধ্যে রাস্তাঘাটের যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান করা। 30.7 বর্গ কিলোমিটার আয়তনের গোপালগঞ্জ পৌরসভাতে প্রায় 120 কিলোমিটার পাকা ও 76 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। অগ্রহায়ণ থেকে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত ফরিদপুরের গাছিরা। তাদের তৈরি ভেজাল মুক্ত ও সুস্বাদু গুড় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্যান্য অঞ্চলেও। মান ঠিক রাখতে গাছি ও তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। শিকদার সজলের তথ্য এবং ছবিতে রিপোর্ট। কাকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাঁড়ি, এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। ফরিদপুরের তাম্বুলখানা জুড়েই দেখা মেলে এই কর্মযজ্ঞের। বিকাল 3টা-4টার দিকে হাঁড়িটা ঝোলাই, সকাল 6টা-7টার দিকে হাঁড়িটা পাড়ি। আমরা রাজশাহী থেকে আসছি, গাছি আমরা 6 জন গাছ কাটতেছি এবং গুড় তৈরি করতেছি। ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে, যা কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও। জেলার চাহিদা মিটিয়ে এই গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 টাকা দরে। গুড় দেখে আমার ভালো লাগছে, তো গুড় কিনতে আসছে। গুড়টা সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং খাঁটি, মানের দিক দিয়ে সর্বোচ্চ পরিমাণ ভালো। খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে 600 গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। তিনি জানান, রাজশাহী, যশোর সহ বিভিন্ন অঞ্চল থেকে গাছিদের আনতে হয়, এতে বেড়ে যায় খরচ। আমার গুড় আসলে পড়ে থাকে না, প্রত্যেক বছরই আমার ক্রাইসিস থাকে এবং এটা নিয়ে আসলে আমি অনেক বিব্রতকর পরিস্থিতিও ফেস করি, অনেকে গুড় দিতে পারি না। আমি মনে করি সরকার যে সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, তাদের উচিত এগুলোকে প্যাট্রোনাইজ করা। কৃষি বিভাগ বলছে, নতুন করে খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতা দেয়া হচ্ছে। আমাদের দেশের যে সবচেয়ে বড় সমস্যা ভেজাল মেশানো, এই ভেজাল মেশানোর এই সমস্যাটা আমাদের ফরিদপুর সদরের যে গুড় তৈরি করার উদ্যোক্তারা আছে তাদের ভিতরে নেই। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুর সদরে ছোট বড় 13,678টি খেজুরের গাছ রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যস্ত ফরিদপুরের কৃষক। এখন চলছে ক্ষেত থেকে বীজ তুলে তা প্রক্রিয়াজাতকরণের কাজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি হয়েছে বলে জানান কৃষক। তবে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শিকদার সজলের পাঠানো তথ্য এবং ছবিতে রিপোর্ট। লাঙল দিয়ে আড়াআড়ি লাইন কাটা হচ্ছে খেতে, এরপর সেখানে পেঁয়াজ দিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ফরিদপুরে চলছে পেঁয়াজ বীজ উৎপাদনের নানা কর্মযজ্ঞ। কেউ এরই মধ্যে জমিতে পেঁয়াজ রোপণ করেছেন, কেউ বা জমি তৈরি করছেন। খেতে কাজ করার জন্য শ্রমিক এসেছে অন্য জেলা থেকেও। তবে কৃষকদের দাবি, এবছর পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বীজ উৎপাদন খরচ বেশি পড়ছে। পেঁয়াজের দানা আর ওই যে সব কেউ নাঙ্গল দিতেছি, কেউ বীজ লাগাইতেছি। পেঁয়াজের সিজন হলে এখানেই আসি, বিভিন্ন জেলা থেকে এখানে কাজ করতে আসি। আমরা একটানা 3 মাস এখানে কাজ করব, পেঁয়াজের কাজ শেষ করে তারপর আমরা বাড়ি চলে যাব 30-40 জন। এই পেঁয়াজের বীজটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমন ব্যয়বহুল, তেমন দাম। আমরা যদি এই ঝুঁকি মোকাবেলা করে আমরা যদি এই বীজটা হারভেস্ট করতে পারি 30-35 টন আমি আশা করি। কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সাহায্য করা হচ্ছে। সুষম সার ডোজটা আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সার্বিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনে যে সমস্ত পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এগুলা দমনের জন্য সময়ে সময়ে কী ধরনের ঔষধ প্রয়োগ করতে হবে সেগুলোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর 1820 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 946 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। নতুন আলু বাজারে আসা এবং ভারত থেকে আলু আমদানির পরও দাম নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মুন্সিগঞ্জ আলুর বাজারে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আলু উৎপাদনের
অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার 34,655 হেক্টর জমিতে আলু রোপণের টার্গেট নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু 3,500-এরও বেশি হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে এবং বাকি জমিগুলো কিন্তু প্রস্তুত চলছে এবং এখানে নিচু এলাকা হবার কারণে একটু বিলম্বে চাষ হয়, কিন্তু এই যে আগাম আলু যে চাষ হয়েছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু জমির আগাম আলু ওটা শুরু হয়েছে। কিন্তু পুরনো যে আলু সেই আলুর দাপট কিন্তু কমেনি। এই পুরনো আলু এখনও হিমাগারগুলোতে 31,000 মেট্রিক টনেরও বেশি মজুত রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু 70 টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে এখানে। আর যেসব আলু রোপণ করার সময় কেটে বাকি অংশ বিক্রি করা হয় সেটি কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজিতে, আর নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তো ভোক্তারা কিন্তু এই পরিস্থিতিতে তারা নানা রকম ক্ষোভের কথা বলছেন এবং এখানকার যে বাজার মনিটরিং সেই ঢিলেটালা বাজার মনিটরিং নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে সারা দেশের মধ্যে যে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ হিমাগার, সেই হিমাগার কেন্দ্রিক যে সিন্ডিকেট এবং সেখানে ব্যাপারীরা যে ফোনে ফোনে দাম নিয়ন্ত্রণ করছেন সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং এখানকার যে কৃষি বিপণন অধিদপ্তরের যেই কর্মকর্তা তিনি বলছেন তারা বাজার মনিটরিং করছেন এবং এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন, কিন্তু তারা অদৃশ্য কারণে যে সিন্ডিকেট সেটিকে এখনো নিয়ন্ত্রণ করতে না পারার বিষয় বলছেন। যে এখানকার যে কৃষক তাদের হাতে কিন্তু এখন আলু নেই এবং যারা মজুতদার সিন্ডিকেট তাদের হাতে কিন্তু সব দলিল চলে গেছে এবং এখানকার যে বীজ আলু সেই বীজ আলু নিয়েও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে এবং হল্যান্ড থেকে যেই বীজটি আসে 50 কেজি বাক্স আলু, সেই বীজ নিয়ে কিন্তু এখানে একরকম তুকুলুকি কাণ্ড চলছে, যেটি বাজারে 11,000 টাকা পরে কিন্তু 14 থেকে 15,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু এখন 26,000 টাকারও বেশি দরে কিনতে কৃষক বাধ্য হচ্ছেন। এবং যখন অভিযান চলে তখন ওই বাজার নির্ধারিত যে 14-15,000 টাকার দরে বিক্রি করলো, এই যে অভিযান চলে যাওয়ার পরে কিন্তু আবার এই দামটি বেড়ে যায় এবং এখানকার এই বীজের দাম বৃদ্ধির কারণে কিন্তু পরবর্তীতে মৌসুম শুরু হলে সেখানে কিন্তু আলুর যে পর্তা সেটি বেশি হয়ে যাবে এবং এটি কিন্তু কৃষকের উপর অনেক রকম চাপ সৃষ্টি হবে। এসব নানা রকম চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এখানে আলু চাষ হচ্ছে এবং এই যে সিন্ডিকেট তৎপরতা, তারা বলছেন যে কৃষক যে মাথার ঘাম পায়ে ফেলে তারা আলু উৎপাদন করছেন এবং এখানে একটা আলু ভিত্তিক বড় অর্থনীতি তৈরি হয়েছে, কিন্তু এই অর্থনীতিগুলো কিন্তু এখানে যারা বড় পুঁজিবাদী রয়েছেন তাদের হাতে অনেকটা জিম্মি রয়েছে এবং প্রতি বছরই গেল কয়েক বছর ধরে এই সমস্যাগুলো এখানে তৈরি হচ্ছে। কারণ এখানকার প্রান্তিক কৃষক কিন্তু ধার দেনা করে যে তারা আলু রোপণ করেন, কিন্তু পুঁজির অভাবে সেই আলু তারা সংরক্ষণ করতে পারেন না, সেগুলো কিন্তু বিক্রি করে দেন এবং মজুতদাররা সেগুলো কিনে নিয়ে কিন্তু এই তারা আলুর বাজারটি পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। সেক্ষেত্রে কিন্তু সরকারি হিমাগার এবং এখানকার যে এই আলু সংরক্ষণ, যে ধান যেভাবে সংরক্ষণ করে সরকার আর সেভাবে আলু সংরক্ষণ করার ব্যাপারে কিন্তু তারা তাগিদ দিয়েছেন। এই যে আলুর পরিবেশ পরিস্থিতি, যে এই মুন্সিগঞ্জের এখন কিন্তু চারিদিকে আলু ভিত্তিক যে অর্থনীতি সেই কর্মযজ্ঞ চলছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর JKM মোস্তাফিজুর রহমান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও ছাত্রদের স্মরণে আহতদের স্মৃতিচারণের পর বক্তব্য দেন অতিথিরা। এতে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গাজীপুরের শহীদ ইলিম সিকদারের পরিবারকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্ষণস্থায়ী হেমন্তের এখন প্রায় বিদায় বেলা, আর কদিন বাদেই উদাসী সন্ন্যাসীর বেশে হাজির হবে শীত। কুয়াশার পর্দা দোলাতে দোলাতে শিশিরে মুখ ভিজিয়ে প্রকৃতিও প্রস্তুত তারই পরিবর্তনের খেলায়। শুধু মানুষ নয়, শীতের আগমনী বার্তায় বদলেছে জীবন আচার, প্রাণীকুলেও ছোঁয়া লেগেছে তার। আবহাওয়াবিদদের মতে শীত এবার হাজির হবে আগে ভাগে।
নভেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরবঙ্গের হাওয়ায় হিমেল বাতাসের উপস্থিতি জানান দিচ্ছে শীত আসছে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় উম্মেহানির রিপোর্ট। তখনও ভাঙেনি ঘুম এই প্রান্তরে। রাতভর শিশিরে ঝরে পড়া শেষে দিগন্তের বুকে আড়মোড়া ভেঙে উকি দিচ্ছে যে নতুন ভোর, তার জন্য কত দীর্ঘ অপেক্ষা। নতুন এমন এক ভোরে কুয়াশার বুক চিরে জীবিকার ডাক। ধরনীর বুকে ঋতুর এই পালা বদলে উদার প্রকৃতি এ সময় যা কিছু দেয় তার কেন্দ্রে মানুষ আর তার জীবিকার নিবিড় যোগ, জাগে নতুন প্রত্যাশা। সোনালী ধানের স্বর্ণাভ রং কৃষকের প্রাণে এনেছে নতুন উদ্যম। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন তার আশার আলো। প্রকৃতি আর মানুষের এমন অপূর্ব মিলন পর্ব শেষে শিশিরের মুক্তদানা ভেদ করে রোদের আভা এখন মাটির আঁচল। আসছে শীতের দিন, মৃদু রোদ গায়ে মেখে এবার শব্দে শব্দে গাঁথা হবে নতুন অনুভূতির মালা। আলার সময় যাইয়া রাত পনে উঠলি না রস দে মুড়িটা খাইয়া স হয়ে গেছি। এখন তো শীত নেই, ওই একটুই পরে তাই তো আমরা অস্থির হয়ে যাই। আর আগেকার শীত দুব্বা গাছের ভিতরে সল বেড়ে গেছে। ঋতুর পালা বদলের চরিত্র এখন কিছুটা বদলেছে বটে। জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি স্পষ্টত কুয়াশাবৃত প্রকৃতির রূপেও এনেছে পরিবর্তন। তবে গ্রামীণ এই যাপনে তা কোনো বাদ সাধেনি। শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, আমরা মাটির মানুষ, মাটিতে আমরা কাজ করি। চাল করি, আলো পিঠা করি, জামা পিঠের আসি, উৎসব করে খাওয়া দাওয়া। ইট কাঠের নগরীতে আসন্ন শীত বুড়ির গল্প জমে চায়ের কাপে। ব্যস্ত শহরে শীত আসে নীরবে, কেবল স্মৃতির পাতায়। রিক্ততার সুরি যেন ধুলো ধুলো এই শহরের একরত্তি শীতের কাব্য। ভোর রাত্রে হইলে আব্বা নামাজ পড়ে বলতে যে পড়তে বসো, তখন ল্যাপের ভিতর থেকে বাইরে হতে ইচ্ছে করতো না, এত শীত। গ্রামে গেলে নানিরা মামিরা যে পিঠা বানায় উদযাপন হইতো শীত, সেটা আর এখানে পাওয়া যায় না। রাস্তার ধারে কোনো পিঠার দোকানে আমাদের শীত উদযাপন হয়। মানুষের শরীর ও মন যদিও বলে দিচ্ছে শীত আসছে, আবহাওয়াবিদরাও জানালেন এবার শীতের দেখা মিলবে বেশ আগে ভাগেই। আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী জানুয়ারি মাসে হয়তো কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। শুষ্কতা ও রুক্ষতার প্রতিমূর্তি ধরে শীতের আগমন ঘটলেও অধিকাংশ বাঙালির পছন্দের ঋতু শীত। পদে পদে শীতাতুর জড়তা জড়িয়ে থাকলেও শীত বাঙালির উৎসবের। তাই তো নিরানন্দের আবরণ সরিয়ে শীত কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের। উম্মেহানি, সময় সংবাদ, মানিকগঞ্জ। ইরাকের সঙ্গে সীমান্ত নিরাপত্তা চুক্তি সই করল যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বাগদাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি সই করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এই চুক্তি স্বাক্ষর হয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। ইরাক সফরে গেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেখানে এক বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট নৌকায় করে ফ্রান্সের উত্তরাঞ্চল এবং জার্মানি থেকে গোটা ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চোরাচালানকারী এবং মানব পাচারকারী দলগুলো। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল শাম্মারি এবং কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে সীমান্ত নিরাপত্তা চুক্তিও সই করেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে নৌপথে মানব পাচার, চোরাচালান এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে এ চুক্তি করা হয়। এদিন ইরাকের সীমান্ত রক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক সহায়তা করারও প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। এ চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে একই দিনে লন্ডনে এক সভায় বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, অবৈধ অভিবাসীদের ঠেকাতে নতুন পরিকল্পনা করছে তার সরকার। এ সময় তিনি আরো বলেন, 2023 সাল পর্যন্ত সরকারি নথি অনুযায়ী 9 লাখেরও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করেছে। তাদের ঢল ঠেকাতে এ পর্যন্ত কয়েকবার কঠোর ভিসা নীতি প্রণয়ন করা হয়েছিল বলেও জানান তিনি। এরই মধ্যে সীমান্তে বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বলেও তিনি বলেন। নাদিম মারজান, সময় সংবাদ।
এবার ইউক্রেনের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনায় রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে আরও ভয়াবহ সব অস্ত্র দিয়ে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার কাজাখস্তান সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ৩৩ মাস ধরে চললেও কিয়েভের পার্লামেন্ট বা প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়নি মস্কো। তবে এবার এমনই হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজাখস্তান সফরকালে দেয়া বক্তব্যে পুতিন বলেন, এবার ইউক্রেনে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনা কেন্দ্রে রাশিয়ার নতুন ধরনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা চালানো হবে। আর এই ক্ষেপণাস্ত্র এতটাই বিধ্বংসী যে কোনো কিছুকেই ছাড় দেবে না। এমনকি তিনি আরও বলেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করে তাহলে কিয়েভকে গুঁড়িয়ে দেওয়া হবে। যদিও বৃহস্পতিবার ইউক্রেনে প্রায় ২০০ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুতিন দাবি করছেন, ATMSCS দিয়ে হামলার জবাবেই এ হামলা চালানো হয়। সংঘাতময় সময় পার করছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব উঠলেও এড়িয়ে গেছেন কেউ না কেউ। তবে এবার কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই সংঘাত বন্ধের আলোচনায় রাজি বলে নিজেই দাবি করলেন ভ্লাদিমির পুতিন। এদিকে পর্যাপ্ত সামরিক সহায়তা না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হারতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরেও যুদ্ধ বন্ধে কোনো আশার আলো দেখছেন না দেশটির বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার পার্লামেন্টে এ বিষয়ে একটি যুগান্তকারী বিল পাশ হয়। আইনটির পক্ষে ভোট দেন ৩৪ জন, বিপক্ষে ভোট পড়ে ১৯টি। এদিকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে টেক জায়ান্টরা ব্যর্থ হলে গুনতে হবে জরিমানা। সরকারের এমন সিদ্ধান্ত মানতে পারছে না দেশটির শিশুরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, টিকটক মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ভিডিও পোস্ট করার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নজরে আসে নিউজ ফিডে গেলেই। তবে বর্তমান বিশ্বে যোগাযোগ মাধ্যমগুলো আশীর্বাদ হলেও অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইন পাশ করা হয়। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে বিল উত্থাপন করা হয়। বিলটির পক্ষে ভোট দেন ৩৪ জন আইন প্রণেতা, বিপক্ষে ১৯ জন। এর আগে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়ে ১০২টি আর বিপক্ষে ১৩টি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে ক্যানবেরা নেয়া এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মাইলফলক সৃষ্টি করবে বলে আশা আলবানিজ সরকারের। তবে এটি কার্যকর করতে সময় লাগবে প্রায় ১ বছর। শিশুদের সুরক্ষায় ঐতিহাসিক এই সিদ্ধান্তটি বিশ্বজুড়ে টেক জায়ান্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন আইন অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিবন্ধন ঠেকাতে হবে। ব্যর্থ হলে বিপুল পরিমাণ অর্থের জরিমানা গুনতে হবে। আলবানিজ সরকারের এমন সিদ্ধান্তে অখুশি শিশুরা। তাদের ধারণা, সরকারের এমন সিদ্ধান্ত ডিজিটাল অবকাঠামোর সঙ্গে তাল মেলাতে বাধা সৃষ্টি করবে। এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে একটি তরুণ প্রজন্ম তৈরি হবে যারা প্রযুক্তির অপব্যবহার শিখবে। অনেকে বয়স বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলেও ব্যবহার করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের মাধ্যমে অস্ট্রেলিয়া এমন একটি দেশের রূপ নিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য দেশের জন্য পরীক্ষামূলক মডেল হতে পারে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে অভিভাবকের অনুমতি ছাড়া অপ্রাপ্ত বয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো। শপথ নেয়ার প্রথম দিনে মেক্সিকো থেকে আসা সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় 4 লাখ কর্মসংস্থান হারানোর শঙ্কা তৈরি হতে পারে বলে জানায় মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন শুল্ক নীতির প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। এই নীতির আওতায় চীনের পাশাপাশি 25% শুল্ক আরোপ করা হয়েছে কানাডা ও মেক্সিকোর ওপরও।
ট্রাম্পের এমন সিদ্ধান্তে এবার কঠোর অবস্থানে মেক্সিকো সরকার হুঁশিয়ারি দিয়েছে পাল্টা শুল্ক আরোপের। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, মার্কিন গাড়ি নির্মাতারা যারা মেক্সিকোতে উৎপাদন করেন তাদের উপর এই শুল্কের ব্যাপক প্রভাব পড়বে। এতে যুক্তরাষ্ট্রে গাড়ির দাম $3000 পর্যন্ত বাড়তে পারে। মেক্সিকোর এমন পদক্ষেপে মার্কিন কর্মসংস্থানেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তৈরি হতে পারে প্রায় 4 লাখ কর্মসংস্থান হারানোর শঙ্কা। ট্রাম্পের শুল্ক পরিকল্পনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার মধ্যে বিদ্যমান USMCA চুক্তির বিরুদ্ধে যাচ্ছে বলে সতর্ক করেছে মেক্সিকো। এই চুক্তি 3 দেশের মধ্যে বেশিরভাগ আমদানি শুল্ক নিষিদ্ধ করে। মেক্সিকোর প্রেসিডেন্ট এবং অর্থমন্ত্রী উভয়ই যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তারা জানান, এই ধরনের সিদ্ধান্ত কেবল 2 দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, আঞ্চলিক বাণিজ্য সম্পর্কেও উত্তেজনা সৃষ্টি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ফ্রান্সে বিদ্যুৎ বিলে যে কর বাড়ানোর কথা ছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির প্রধান বিরোধী দল জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তকে তারা বিজয় হিসেবে দেখছে, তবে তাদের আরও দাবি রয়েছে জানিয়ে সংগ্রাম অব্যাহত থাকবে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। আগামী বছর ফ্রান্সে বিদ্যুতের উপর খসড়া বাজেটে যে কর বাড়ানোর পরিকল্পনা ছিল তা বাতিল করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির বিরোধী দলের চাপের মুখে পরিকল্পনা বাতিল করা হলো। দেশটির প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি শ্রমিক শ্রেণীর ওপর থেকে করের বোঝা না কমান তাহলে দেশটির কট্টর ডানপন্থীরা বাম দলগুলোর সঙ্গে মিলে অনাস্থা ভোটের মাধ্যমে তা বাতিল করে দিত। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের দাম 14% হ্রাস পাবে, যা আগে ছিল 9%। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এনআর-এর প্রেসিডেন্ট জর্দান বারদেলা বলেছেন, বিদ্যুতে 3 বিলিয়ন ইউরোর যে করের বোঝা ছিল জনগণের উপরে তা প্রধানমন্ত্রী বাতিল করায় এটিকে তারা বিজয় হিসেবেই দেখছেন। তবে তাদের আরও দাবি রয়েছে, যা নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ভাতা বাড়ানোরও দাবি জানিয়ে আসছেন দলটির নেত্রী মেরিন লে পেন। মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারে আয় না বাড়ায় অনেকের জীবন চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় আগামী বছর বিদ্যুৎ বিলে কর বাড়লে তাদের উপর চাপ আরও বাড়ত। তবে সরকারের এই সিদ্ধান্ত তাদের মনে স্বস্তি এনে দিয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বর্ণাঢ্য আয়োজনে এবারের মহান বিজয় দিবস উদযাপন করবে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলার বিজয় বহর। একই সঙ্গে থাকবে মোটর শোভাযাত্রাও। এছাড়াও বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় 15 ডিসেম্বর দিবসটি পালন করা হবে বলেও জানান তারা। শহরটির আর্টেসিয়ায় নতুন বাজারের একটি হলে এক অনুষ্ঠানে ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা আরও জানান, এসব আয়োজনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এবার খেলার খবর। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয়ায় বিসিবির সভাপতির দায়িত্ব দেয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করলো তার বোর্ড। এ সময় সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার NCL, T20 আর BPL এর পরিকল্পনায় প্রশংসা কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন, মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড, যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মকসুম আলম খানের রিপোর্ট। ক্রিকেটে 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি
কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাথুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। তবে কিছু বিষয়ে এখনও আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টটা খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নেই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকায় পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার সিরিজের সমতায় ফেরার মিশনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় টেস্ট ভেন্যু কিংস্টনের সাবিনা পার্কে ব্যাটিং অনুশীলনের সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। সিনিয়র সরকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করেছেন। লোকাল কোচের ক্লাসে ছিলেন জাকের আলী, মোমিনুল, জয়, দীপুরা। প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। টপ অর্ডার বরাবর ব্যর্থ হচ্ছে গেল কয়েক সিরিজ ধরে, তাই অনুশীলনে ব্যাটারদের নিয়ে বেশি মনোযোগী কোচিং ছিলেন স্টাফরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের 3 ক্রিকেটার রিয়াদ মুস্তাফিজ আর নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক এদিন প্রথমবারের মতো করেছেন রানিং। তবে শঙ্কা আছে তাওহিদ হৃদয়কে নিয়ে। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে চোটের কারণে অনিশ্চিত এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যারিবিয়ান সফর। এদিকে এনসিএল টি20 ফরম্যাটে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় পাশের পরদিনই মিরপুরের ইনডোরের আউটার মাঠে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে এমন দৃশ্য স্বস্তির টাইগার ভক্তদের জন্য। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু করেছেন মাঠের অনুশীলন, তবে ব্যাটে বলে নয়। বৃহস্পতিবার দিনটা তার ছিল রানিং এর। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই কুঁচকিতে চোট পান শান্ত, যে কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাধা নেই তার। 2-1 দিনের মধ্যে শুরু করবেন ব্যাটিং প্র্যাকটিসও। এদিন হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন ওয়ানডে দলের আরও 2 সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমান। তবে শঙ্কা তাওহিদ হৃদয়কে নিয়ে। এনসিএল এর লঙ্গার ভার্সন না খেললেও হৃদয় নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু নিজ শহর বগুড়ায় বুধবার ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান তিনি। আর হৃদয়ের জন্য পিছিয়ে যেতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার তারিখ। ঢাকায় এসে এমআরআই করে তার ফলের পরেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। জাতীয় দলের পাশাপাশি প্রস্তুতি সারছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। এনসিএল এর টি20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণের পরদিনই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন কোচ সোহিল ইসলাম। এদিকে আসন্ন এনসিএল নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। হোম অফ ক্রিকেটে টুর্নামেন্টের নকআউট আর ফাইনাল হওয়ার কথা থাকলেও সংস্কার কাজ আর বিপিএল এর কনসার্টের জন্য সব ম্যাচই এখন অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ঘরোয়া ফুটবলের খবর। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিনে ভিন্ন ম্যাচে মাঠে নামবে 2 জায়ান্ট মোহামেডান এবং বসুন্ধরা কিংস। প্রথমবারের মতো বাফুফের ভেন্যু তালিকায় যুক্ত হওয়া গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ ঢাকা ওয়াল্ডার্স। সাদা কালোদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নবাগত ওয়াল্ডার্স। ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায়। একই সময়ে হোম ভেন্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। এছাড়া চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু করা বসুন্ধরা কিংস লড়বে চট্টগ্রাম আবাহনের।
কিংস অ্যারেনায় তাদের ম্যাচ শুরু হবে 5:30টায়। সাফজয়ী 3 ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও রূপনা চাকমাকে সংবর্ধনা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুগ্ম শিক্ষার্থী পরিবার। শুধু সংবর্ধনাই নয়, একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। সাফজয়ীদের এমন অর্জনে পাহাড়ি কন্যারা আরও অনুপ্রাণিত হবে বলে মনে করেন আয়োজকরা। আর আগামী দিনেও ফুটবলারদের সমর্থনের আহ্বান জানান ঋতুপর্ণা, মনিকারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেহেরিন রিনের প্রতিবেদনে বিস্তারিত। গল্পটা হিমালয় জয় করা নারী ফুটবলারদের ইতিহাস গড়ে স্বাগতিকদের মাটিতে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে সংবর্ধনায় সিক্ত স্বর্ণকন্যারা। নিজ জেলায় সংবর্ধনার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার্থী পরিবার থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো সাফজয়ী 3 ফুটবলারকে। 3 স্বর্ণকন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমার সংবর্ধনা আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাফজয়ীদের স্বাগত জানাতে আয়োজনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় আয়োজন। এরপর উত্তরীয় পরিয়ে সাফজয়ী 3 কন্যাকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপ-উপাচার্য। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহীদ আব্দুর রব হলের মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটিতে ঋতু, মনিকারা অংশগ্রহণ না করলেও তাদের উপস্থিতিতে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের একটি দলের সঙ্গে ম্যাচ খেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের দল। সাফজয়ীদের এমন অর্জন পাহাড়ি কন্যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে বলে মনে করেন আয়োজকরা। এভাবেই আগামী দিনেও ফুটবলারদের সমর্থনের আহ্বান জানান সাফজয়ীরা। প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পাহাড় সমান প্রতিবন্ধকতা পেয়ে হয়ে আজকে বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করেছে। তো এটা মানে অনুপ্রাণিত করার জন্য আমরা এটা অনুপ্রাণিত হয়েছি। এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম শিক্ষার্থী পরিবার আয়োজন করেছি। খুবই আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশে বড় বড় বিদ্যাপীঠের মধ্যে এটা একটা অন্যতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুগ্ম পরিবারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এত সুন্দর সম্মানিত এবং সংবর্ধনা প্রদান করার জন্য। আমরা যে স্ট্রাগলটা করছি, তো সবাই আমরা খুব দুর্গম এলাকা থেকে উঠে আসছি। তো এভাবে যদি প্রত্যেকটা মেয়ে যে হচ্ছে স্পোর্টসে আসতে চায়, তো তার হচ্ছে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই, কারণ যতটুকু আপনি পরিশ্রম করবেন ততটুকু সাফল্য পাবেন আপনি। পরে চমৎকার সাংস্কৃতিক আয়োজনে শেষ হয় সংবর্ধনা। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল বিষয়টি জানিয়েছেন। মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি 2025-এর ডিসেম্বর পর্যন্ত। অন্তত 1 বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর সঙ্গে মেসির 2026 বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো। ফুটবল থেকে লিওনেল মেসির আর কোনো চাওয়া পাওয়া নেই। 2 বছর আগে লুসাইলে পরম আরাধ্যের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে অর্জনের বৃত্ত পূরণ করে পেয়েছেন অমরত্ব। এখন ফুটবলটা শুধুই উপভোগ করতে চান, যার জন্যই ছেড়েছেন ইউরোপ। প্রায় 1.5 বছর হতে চলল খেলছেন অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ MLS-এ। মেসিকে দলে ভিড়িয়ে অন্য উচ্চতায় পৌঁছে গেছে ইন্টার মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাব মাঠের অর্জনের পাশাপাশি কমার্শিয়ালি MLS-এর অন্যতম লাভজনক ক্লাবে পরিণত হয়েছে, যার কৃতিত্ব যে মেসির তার বলার অপেক্ষা রাখে না। আর এজন্যই মেসিকে নিজেদের ক্লাবে আরও 1 বছর বেশি রাখার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি যা সরাসরি বলেছেন ক্লাবের অন্যতম স্বত্বাধিকারী হোর্হে মাস। নিজেদের লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়েছে মায়ামি। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন ফ্লোরিডার ক্লাবটিতে আরও 1 বছর থাকতে যাচ্ছেন LM10। 2025-এর ডিসেম্বর পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে মেসির চুক্তি 1 বছর বাড়িয়ে 2026-এর ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি প্রস্তাব করা হয়েছে, যাতে লিও সম্মত হচ্ছেন বলেই জানিয়েছেন গাস্তন এদুল। আর্জেন্টাইন সাংবাদিকের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক লিওনেল মেসির, যার কারণেই চুক্তি বাড়ানোর খবরটা বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন সবাই। হাভিয়ের মাসচেরানো মায়ামির কোচ হচ্ছেন, এ খবরও সবার আগে দিয়েছিলেন এই আর্জেন্টাইন সাংবাদিক।
যুক্তরাষ্ট্রে আরও 1 বছর থাকতে যাচ্ছেন মেসি। এ থেকে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার একটা ধারণাও পাওয়া যাচ্ছে। গেল 2 বছরে অনেকবারই মেসির কাছে জানতে চাওয়া হয়েছে 2026 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা। কখনোই সরাসরি এর উত্তর দেননি। তবে বিশ্বকাপ হবে 2026-এর জুনে, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ চলাকালীন মেসি সে দেশেই থাকবেন আর জাতীয় দলের হয়ে খেলবেন না, তা কি করে হয়? হয়তো বিশ্বকাপে খেলবেন বলেই মায়ামির সঙ্গে চুক্তিটাও বাড়িয়ে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতার নাভিশ্বাস, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তা। পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা ও অতিরিক্ত হাত বদলকে দায়ী করছে বিপণন অধিদপ্তর। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার 300-র পরিবর্তে হবে 200 নম্বরে। বেসরকারিতে ভর্তি ফিতে কিস্তিতে পরিশোধের সুবিধা। শিক্ষার্থী বান্ধব করতে পদক্ষেপ দাবি কর্তৃপক্ষের। তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। প্রায় 2 বছরেই চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।